গল্পটি শুরু হয় একটি বাড়ি থেকে, যেখানে এক লোক ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালস করছিল আর এক অদ্ভুত মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। অন্যদিকে এক লোক কবর থেকে একটি লাশ তুলে আনে আর সেটা লুকিয়ে দেখছিল এক ছেলে। সেখানেও সেই মিউজিক ইনস্ট্রুমেন্টের শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ ওই লোকটি ছেলেটির দিকে তাকাতেই ছেলে ভয় পেয়ে ছিটকে পড়ে যায়। এরপর ছেলে খেয়াল করে যে লোকটি সেখান থেকে চলে গেছে। ছেলেটি তখন লাশটার কাছে যায়। লাশটা পুরোপুরি পচে গিয়েছিল। লাশটা দেখে ছেলেটি মা বলে ডেকে ওঠে। এরপর সে দৌড়ে নিজের বাড়িতে ফিরে আসে। রাতে যখন ছেলেটি ঘুমাচ্ছিল তখন তার ঘরে এক নারীকে দেখা যায়। নারীটি তার মাথায় হাত বুলিয়ে বলে যে মা বাড়ি ফিরে এসেছে। দৃশ্যটি এখানেই কেটে যায়। পরের দৃশ্যে আমরা ফিতি নামের এক মেয়েকে দেখি। ফিতি তার মাকে জিজ্ঞেস করে খাবারে কি বেশি ঝাল হয়ে গেছে। তারপর সে তার মাকে ওষুধ দেয়। ফিতির ভাই স্কুলে যাওয়ার জন্য বিদায় নেয়। মা ফিতিকে বলেন একজন ভাইকে সামলানোই যখন এত কঠিন, তাহলে সে পুরো স্কুলকে কিভাবে সামলাবে। ফিতি কাজে বের হওয়ার আগে তার মায়ের কাছে দোয়া চায় যেন সেও তাদের মতো একজন ভালো শিক্ষক হতে পারে। পথে ফিতি মিস্টার শামিন এবং অন্য ছাত্রদের সঙ্গে সকালের শুভেচ্ছা বিনিময় করে। অন্যদিকে কিছু ছেলে এক ছেলের স্কুল ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে বিরক্ত করছিল আর দূর থেকে এক লোক সেটা দেখছিল। পরের দৃশ্যে ফিতি স্কুলে পৌঁছায়। ফিতি দেখে এক অভিভাবক স্কুলে করা তার রিপোর্টের অগ্রগতি সম্পর্কে জানতে চাইছে। প্রিন্সিপাল তাকে ধৈর্য ধরতে বলেন এবং জানান যে বাড়ি এসে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ রিপোর্ট তারা পেয়ে গেছে। সেই অভিভাবক জয়া নামের ওই ছেলেটি শরীরে নিজের অভিযোগের প্রমাণ দেখায়। প্রিন্সিপাল জয়াকে সান্ত্বনা দিয়ে বলেন ছেলেদের তো এতটুকু শক্ত হতেই হবে। তারপর তিনি মিটিং এর অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যেতে চান, কিন্তু জয়ার বাবা মিস্টার মর্মুক এই সমস্যার একটা ঠিক সিদ্ধান্ত চান। প্রিন্সিপাল উল্টে রেগে গিয়ে জিজ্ঞেস করেন তারা কি স্কুলের নাম খারাপ করতে চায়। এরপর তিনি জয়ার বাবাকে জিজ্ঞেস করেন কোনো ক্ষতিপূরণ বা টাকা পয়সা চান কিনা। জয়ার বাবা টাকা নিতে একেবারেই অস্বীকার করেন। প্রিন্সিপাল তার পেশা নিয়ে হাসাহাসি করেন। তিনি মকমুরকে হুমকি দিয়ে বলেন জয়ার ব্যাচ খুব শীঘ্রই পাস আউট করবে। তিনি জিজ্ঞেস করেন জয়ার ডিপ্লোমা পাওয়া বেশি জরুরি নাকি টাকা নেওয়া। এরপর তিনি সতর্ক করে বলেন এই ঘটনা বাইরে গেলে স্কুল বন্ধ হয়ে যেতে পারে আর ডিপ্লোমা না পেলে জয়াও তার বাবার মতোই সারা জীবন ময়লা পরিষ্কার করার কাজ করতে বাধ্য হবেন। ফিতি সব দেখে মকমুরকে শান্ত থাকতে বলে এবং তার সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। জবাকে মকমুর বলেন তিনি শুধু চান তার ছেলে যেন শান্তিতে পড়াশোনা করতে পারে। পরের দৃশ্যে ফিতি জয়ার হাতে থাকা আঘাতের দাগের কারণ জিজ্ঞেস করে এবং তাকে আশ্বস্ত করে যে এটা শুধু তাদের দুজনের মধ্যেই গোপন থাকবে। জয়া বলে এতে কোনো লাভ হবে না। শিক্ষক তাকে বোঝায় যে সাহায্য পেতে হলে জয়া সত্যি বলতে হবে। জয়া বাড়ি যেতে চায় এবং ফিতির সঙ্গে যাওয়ার প্রস্তাব ভদ্রভাবে প্রত্যাখ্যান করে। ফিতি যখন তার ভাই রিজালকে দয়া করে বাড়ি পৌঁছে দিতে বলে তখন ছেলেটা ঠাট্টা করে জিজ্ঞেস করে রিজাল কি জয়ার গার্ড ডগ। রিজাল তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর একটি সামাজিক সমাবেশে স্থানীয় মেয়র গ্রামের রাস্তা তৈরির উন্নয়নের কাজের কথা বলেন এবং পরে মসজিদের সংস্কারের পরিকল্পনার ঘোষণা করেন। এখানে স্কুলের সব ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিল। ফিতি এখানে জয়াকে না দেখে মিস্টার গুন্টুরকে স্কুলে জয়ার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার কথা জানায় এবং এ নিয়ে কথা বলতে চায়। মিস্টার গুন্টুর সম্মতি দেন এবং জানান যে আজ দুপুরে স্কুলে এই বিষয়ে কথা বলবেন। এরপর ফেরার পথে জয়া কিছু দুষ্টু ছেলের শীষের শব্দ শুনে লুকিয়ে পড়ে, কিন্তু লুকিয়ে থাকলেও সেই ছেলেরা হঠাৎ তার উপর গোবর ছুঁড়ে মারে। এদিকে মিস্টার দালিল মিসেস ফিতিকে নিজের মোটরসাইকেলে স্কুলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় আর ফিতি রাজি হয়। ঠিক তখনই জয়া দৌড়ে এসে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবু জয়া উঠে আবার দৌড়ে চলে যায়। ফিতি ওই ছেলেদের দেখে দালিলকে জিজ্ঞেস করে জয়া কি স্কুলে নিয়মিত হয়রানির শিকার হয়। সে বলে তার সন্দেহ বর্মা ও তার বন্ধুরাই জয়ার উপর গোবর ছুঁড়েছে। দাদিল এটাকে বাচ্চাদের সাধারণ দুষ্টুমি বলে এড়িয়ে যেতে চায়। ফিতি তাকে বলে বর্মা মেয়রের ছেলে হলেও দাদিলের সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত না। জবাবে দাদিল দাবি করে যে সে কাউকে ভয় পায় না। হঠাৎ দাদিলের মোটরসাইকেল নষ্ট হয়ে মাঝপথে বন্ধ হয়ে যায়। তখন ফিতি তার সময় নষ্ট না করে একাই হেঁটে স্কুলের দিকে রওনা দেয়। পেছন থেকে দাদিল তাকে ডেকে বলে কোনো ক্ষমতাধর লোকের ছেলের সঙ্গে না পেরে যাওয়া কথাটা সে মজা করে বলেছিল। আসলে ঝামেলা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সে ফিতির মা রহমার উদাহরণ টেনে বলে তিনি তার পুরো কেরিয়ারে কখনো কোনো ঝামেলায় জড়াননি। ফিতি এটা বুঝতে পারে এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর ফিতি স্কুলে পৌঁছে মিস্টার গুন্ডুরের অফিসের বাইরে দাঁড়িয়ে তাকে ডাক দেয় এবং ভিতরে ঢোকার অনুমতি চায়। ফিতি ভিতরে ঢুকে লাইট জ্বালাতেই মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকা মিস্টার গুন্ডুরিকে দেখে
এবং দাদিলের কাছে সাহায্য চেয়ে বলে কেউ মিস্টার গুন্ডুরকে খুন করেছে। দাদিল জিজ্ঞেস করে সে লাশটা কোথায় দেখেছে। ফিতি সবার সামনে গিয়ে দেখায়, কিন্তু সেখানে কোনো লাশ পাওয়া যায় না। দাদিল বলে হয়তো ফিতির দেখার ভুল হয়েছে, কিন্তু ফিতি নিজের কথায় অনড় থাকে যে লাশটা সেখানেই ছিল এবং খুনি হয়তো আশেপাশেই ছিল। সে দ্রুত পুলিশ ডাকতে অনুরোধ করে। এরপর পুলিশ এসে তল্লাশি চালায়, কিন্তু কোনো প্রমাণ না পেয়ে বলে তারা বিষয়টি তদন্ত করবে। তারা ফিতিকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পরামর্শ দেয়, আর শেলভি নামের এক নারী ফিতিকে বাড়ি পৌঁছাতে সাহায্য করে। পরের দিন ফিতি রিজালকে বলে সে দর্মা ও তার বন্ধুদের জয়াকে হয়রানি করতে দেখেছে। ফিতি রিজালকে সতর্ক করে বলে সে যেন তাদের সঙ্গে মিলে কাউকে হয়রানি না করে। এই অভিযোগে রিজাল রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর ফিতি তার অসুস্থ মাকে নাস্তা দিতে যায়। মায়ের ঘরে একটি অব্যবহৃত কলম দেখে ফিতি সেটি জয়ার বাবাকে উপহার হিসেবে দিয়ে দেয় এবং জয়াকে নিজের সঙ্গে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। মকমুর রাজি হলে ফিতি জয়াকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। তখন গার্ড শামীম এসে মকমুরকে বলে যে গত রাতে সে স্কুলের মকমুরের কচরের গাড়ি দেখেছিল। এর সঙ্গে হয়তো মিস্টার গুন্ডুরের ঘটনা সম্পর্ক থাকতে পারে। শামীম বলে চাইলে সে চুপ থাকতে পারে, কিন্তু মকমুর খুবই গরিব আর তাকে দেওয়ার মতো কোনো টাকাও নেই। এরপর মকমুর শামীমকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে চলে যায়। এদিকে ফিতি জয়াকে জিজ্ঞেস করে তার কি এমন কোনো বন্ধু আছে যার সঙ্গে সে মন খুলে কথা বলতে পারে, এমন কিছু যা সে হয়তো বাবাকে বলতে সংকোচ বোধ করে। জয়া বলে সে তার সব কথা মায়ের সঙ্গে শেয়ার করে। অন্যদিকে শামীম মকমুরকে খোঁচা মেরে বলে মকমুর নাকি টাকা গুনতে খুব বেশি সময় নিচ্ছে, কিন্তু ঠিক তখনই মকমুর তার মাথায় আঘাত করে তাকে টেনে নিয়ে ভিতরে নিয়ে যায়। ইতিমধ্যে তারা দুজন স্কুলে পৌঁছে যায়। তখন মিস্টার দালিল এসে মিসেস ফিতিকে জানায় মিস্টার গুন্ডুরকে পাওয়া গেছে। ফিতি চমকে উঠে জিজ্ঞেস করে মানে কি তাদের মৃতদেহ পাওয়া গেছে? ফিতি মিস্টার গুন্ডুরকে জীবিত ও সুস্থ দেখে স্বস্তি পায়, আবার অবাকও হয়। গুন্ডুর বলে সে ঠিক আছে এবং কাল স্কুল থেকে সরাসরি বাড়ি চলে গিয়েছিল। ফিতি লক্ষ্য করে যে গুন্ডুর একেবারেই স্বাভাবিক লাগছে না। ফিতি একটু অন্যদিকে ঘুরতেই মিস্টার গুন্ডুরের শরীর থেকে পোকা বেরোতে শুরু করে। সে বাইরে এলে দালিল বলে গুন্ডুর একেবারেই ঠিক আছে, শুধু একটু ফ্যাকাশে দেখাচ্ছে। যাই হোক, সেদিন স্কুল ছুটির পর ফিতি মিস্টার শামীমের কাছে যায় এবং জিজ্ঞেস করে সে কি গুন্ডুরের আচরণের কারণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছে, কারণ শামীম গুন্ডুরের সঙ্গে অনেক সময় কাটায়। কিন্তু শামীম কিছু না বলে সেখান থেকে চলে যায়। শামীম চলে যাওয়া ঠিক পরেই পেছন দিক থেকে আরেকজন শামীমকে আসতে দেখা যায় এবং দৃশ্যটি সেখানেই কেটে যায়। পরের দৃশ্যে ফিতি পিটি শিক্ষক মিস্টার দালিলের সাহায্য চায় এবং বর্মা, ফেহরি, বাহিউ, জ্যাকি এবং রিজালকে তার অফিসে ডাকার অনুরোধ করে। এরপর দাদিল এই ছাত্রদের ফিত্রির অফিসে যাওয়ার নির্দেশ দেয়। ফিত্রি তাদের ডেকে জয়াকে হয়রানি করার বিষয়ে জেরা করে এবং বোঝায় যে সাধারণ মজা আর ঘৃণা বুলিং এর মাধ্যমে খুব সরু এক সীমা আছে। কিন্তু বর্মা নিজেকে নির্দোষ দাবি করে ফিত্রির উপহাস করে এবং বলে সত্য আর মিথ্যা অভিযোগের মাঝেও একটি সরু একটা সীমা আছে। সে আরো জিজ্ঞেস করে ফিত্রি কি এখন তাদের উপর মিস্টার গুন্ডুরকে হত্যা করা আর তার চোখ উপড়ে ফেলার অভিযোগও জানাবে। তারা ফিত্রিকে নিজের ভাই রিজালের উপর বিশ্বাস রাখতে বলে এবং ক্লাস মিস করার অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ফিত্রিও তাদের যেতে বলে। স্কুল ছুটির পর সবাই আবার জয়াকে ঘিরে ধরে এবং বলে কেউ ফিত্রির কাছে তাদের নিয়ে অভিযোগ করেছে। তারা একসঙ্গে জয়াকে খুব মারধর করে, যদিও ফিত্রির ভাই দাঁড়িয়ে সব দেখছিল। এরপর তারা মিলে জয়াকে টেনে টয়লেটে নিয়ে যায় আর জয়া বর্মার উপর প্রস্রাব করতে শুরু করে। রিজাল এটা আর সহ্য করতে পারে না এবং বলে মিস ফিত্রি বাইরে আসছে। এতে দর্মা খেপে যায় এবং রিজালকে হুমকি দেয় যে সে যদি তার বোনকে ভিতরে আসা থেকে আটকায় না, তাহলে তারা ফিত্রিকেও ক্ষতি করতে পারে। এরপর তারা জয়াকে সেই অবস্থায় ফেলে চলে যায়। পরে জয়া বাড়ি ফিরে নিজেকে পরিষ্কার করে, যা মুরকুট দেখে ফেলে। পরের দৃশ্যে জয়া তার মাকে দেখে এবং তাকে ছেড়ে না যেতে অনুরোধ করে। এরপর জয়া তার মাকে স্টাডি রুমে দেখতে পায়। হঠাৎ সেখানে আগুন ধরে যায় এবং জয়ার মা তার চোখের সামনেই পুড়তে শুরু করে। এর মাঝেই জয়ার ঘুম ভেঙে যায়। ঠিক তখনই মিস ফিত্রি এসে তাদের দরজায় কড়া নাড়ে। ফিত্রি দরজার কাঁচ দিয়ে ভিতরে একজন নারীকে দেখতে পায় আর ঠিক তখনই মকমুর এসে হাজির হয়। ফিত্রি যখন মকমুরকে জয়ার বিষয়টি সাবধানে সাহায্য করতে বলে, তখন মকুর বলে প্রিন্সিপাল যখন জয়ার সমস্যার সমাধান করতে পারেননি, তখন ফিত্রি কিছুই করতে পারবে না। সে বলে নিজের ছেলের নিরাপত্তার জন্য সে যে কোনো সীমায় যেতে পারে। ফিত্রি বাড়ি ফিরে অসুস্থ মাকে ব্যথায় কাতরাতে দেখে তাকে জল খাওয়ায়। মা তার প্যারালাইজড অবস্থার জন্য দুঃখ প্রকাশ করতে ফিত্রি তাকে সান্ত্বনা দেয় এবং বলে
তিনি কখনো তাদের জন্য বোঝা ছিলেন না, আর ভাই বোন সব সময় তার পাশে আছে। সেই রাতে ফিতি ঘুমিয়ে পড়ার পর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মুকমুর জয়ার উপর হওয়ার অত্যাচারের অভিযোগ করতে ফিতির মায়ের কাছে এসেছিল। মুকমুর দোষীদের মধ্যে উস্তাদ ফহমির ছেলে বায়ু, মেয়রের ছেলে দর্মা এবং নিজের ছেলে রিজালের নাম নেয়। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে, আর ফিতির মা ফজরের নামাজের জন্য অজু করতে যায়। হঠাৎ তার চলার লাঠি নিজে থেকেই পড়ে যায়। অজু শেষ করে তিনি লাঠি তুলতে নিচু হলে লাঠিটা সেখানে থামে না। পরে আবার তিনি সেই জায়গাতেই লাঠিটি পান। লাঠি হাতে নিতেই পেছনের ঘরের উপর থেকে একটি ছুরি পড়ে। তিনি সামনে এসে ছুরি তুলতেই কেউ তার উপর আক্রমণ করে। সকালে ফিতির ঘুম ভাঙলে সে দেখে তার মা বিছানায় নেই, আর হুইল চেয়ারও সেখানে পড়ে আছে। সে উদ্বিগ্ন হয়ে মাকে খুঁজতে শুরু করে। ফিতি অবাক হয়ে যায়, কারণ তার প্যারালাইজ মা একেবারেই সুস্থ হয়ে একাই রান্না করছেন। ফিতি রিজালকে ডেকে এনে মায়ের এই অলৌকিক সুস্থতা দেখান। নাস্তার সময় তারা লক্ষ্য করে যে মায়ের নাক দিয়ে রক্ত পড়ছে। এরপর ফিতি প্রিন্সিপাল মিস্টার গুন্ডুরের কাছে যায়। ফিতি 12 ক্লাসের অভিযুক্ত ছাত্রদের অভিভাবকদের ডাকার জন্য একটি নোটিশে তার সই চায়, কিন্তু গুন্ডু সেই নোটিশ দেখে অদ্ভুতভাবে সেটি ছুঁড়ে ফেলে দেয়। পরের দৃশ্যে মিসেস ফিত্রি মেয়রের বাবার সঙ্গে দেখা করতে আসেন। ফিত্রি দর্মার স্কুলে করা খারাপ আচরণ ও হয়রানির কথা বলে। তখন দর্মাকে ডেকে আনা হয়। দর্মার বাবা তাকে একটি চড় মেরে জিজ্ঞেস করেন সে কি স্কুলে কোনো ভুল করেছে। দর্মা স্পষ্টভাবে অস্বীকার করে। তখন তার বাবাও বিষয়টি খুব হালকাভাবে নিয়ে এড়িয়ে যায়। এরপর দর্মার বাবা ফিত্রির মায়ের চিকিৎসার খরচের কথা বলে তাকে কিছু টাকা উপহার হিসাবে দেয়, কিন্তু ফিত্রি সেই টাকা নিতে একেবারেই অস্বীকার করে এবং সেখান থেকে চলে আসে। ফিরে আসার পথে ফিত্রি জ্ঞানী আত্মীর দোকানে খাবার কিনতে যায় এবং মায়ের অলৌকিক অসুস্থতার খবর দেয়। শুনে জ্ঞানী আত্মী আল্লাহর শুকরিয়া আদায় করেন। দোকানের টেবিলে দর্মাও তার বন্ধুদের নাম লেখা দেখে ফিত্রির জ্ঞানী আত্মীকে জিজ্ঞেস করে দর্মা আর তার বন্ধুরা যখন এখানে আড্ডা দেয় তখন তারা কি করে এবং জয়া কখনো তাদের সঙ্গে আসে কিনা। কিন্তু জ্ঞানী আত্মীও এ বিষয়ে মুখ খুলতে রাজি হন না। ফিত্রি আত্মীর নাতনি নিশাকে দেখে। নিশা ফিত্রিকে শামিনের দিকে ইশারা করে জানায় যে ওই লোক আসলে শামিম নয়। যাই হোক, ফিত্রি খাবার নিয়ে দোকান থেকে চলে যায়। ফিত্রি বাড়ি ফিরে মাকে আবার রান্নাঘরে কাজ করতে দেখে তাকে বিশ্রাম নিতে বলে, যাতে তার অবস্থা আবার খারাপ না হয়। তারপর ফিরতির মা তাকে পাতায় মোড়ানো মাছ খেতে দেয়। ফিরতি মাছ মুখে দিতেই থুতু ফেলে এবং বুঝতে পারে মাছটা পুরোপুরি পচে গেছে। সে তার মায়ের মুখ থেকে পোকা বেরোতে দেখে ভয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দর্মা আর তার বন্ধুরা আতির দোকানে আড্ডা দিচ্ছিল। দর্মা রিজালের ওপর রেগে যায়, কারণ তার বোন দর্মার বিরুদ্ধে অভিযোগ করেছিল। দর্মা রিজালকে বলে তার বোন ফিত্রিকে থামাতে, আর রিজালের মায়ের অতীতে ঘটে যাওয়া এক অমীমাংসিত ঘটনার ইঙ্গিত দেয়। রিজাল তার মায়ের ইজ্জত নিয়ে প্রশ্ন তোলায় দর্মাকে সতর্ক করে। এরপর বন্ধুরা বিষয়টা শান্ত করতে মদ খাওয়ার সিদ্ধান্ত নেয়। দর্মা যে কোনো মূল্যে দয়াকে খুঁজে বের করার নির্দেশ দেয়। তারপর জয়াকে খুঁজতে গিয়ে বাহিউ ও ফেওরি মকমুরকে দেখতে পায়। উস্তাদের ছেলে হওয়ার কারণে বাহু খুব ভদ্র হওয়ার ভান করে মকমুরের কাছে যাওয়ার খোঁজ নেয় এবং বলে তারা একসঙ্গে অ্যাসাইনমেন্ট করতে চায়। মকমুর বলে জয়া বাড়িতে আছে আর তারা সেখান থেকে চলে যায়। এরপর মকমুর তাদের পিছু নেয়। এক জায়গায় সে তার কচরের গাড়ি দিয়ে তাদের ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সে একটি রড তুলে শীষ দিতে দিতে বাহুর গলায় রড ঢুকিয়ে টানতে শুরু করে। এরপর বাহুর পেটে বারবার রড ঢুকিয়ে নির্মমভাবে আঘাত করতে থাকে। নিজের চোখের সামনে বাহুকে এমন নৃশংসভাবে মরতে দেখে ফেহরি মকমুরের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মকমুর শীষ দিতে দিতে ফেহরিকেও বাহুর মতোই নির্মমভাবে হত্যা করে। এরপর সে তাদের লাশ কচরের গাড়িতে তুলে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ফেহরি ও বাহুর নামে দুটো পুতুল নিয়ে ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল শুরু করে। অন্যদিকে ফিত্রি বাড়িতে কুরআন পড়ছিল। তখন মকমুরের কাছে রাখা ফিত্রির মায়ের পুতুলটি বাতাসে উড়ে এসে তার সামনে পড়ে। এদিকে ফিত্রি হঠাৎ তার মাকে নিজের একদম পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। ফিত্রি তখন মাকে বলে আজকাল তার সঙ্গে যা অদ্ভুত ঘটনা ঘটছে তা সে কিছুতেই বুঝতে পারছে না এবং সে তাদের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছে। মা তাকে আল্লাহর উপর ভরসা রাখতে এবং ভয় না পেতে বলে। অন্যদিকে আত্রি অসুস্থ বোধ করতে শুরু করে, তাই সে দর্মা ও অন্যদেরকে বেশি রাত পর্যন্ত না থাকতে বলে। সে জ্যাকি ও রিজালকে দোকান বন্ধ করার দায়িত্ব দিয়ে চলে যায়। ঠিক তখনই ফেহরি ও বাউ ফিরে আসে। দর্মা জয়াকে না পেয়ে প্রচন্ড রেগে যায় এবং বলে কাল সে স্কুলে জয়াকে ধরবেই, কোনোভাবেই পালাতে দেবে না। এই বলে সে চলে যায়। জ্যাকি তাদের শরীর থেকে আসা তীব্র দুর্গন্ধ লক্ষ্য করে এবং জিজ্ঞেস করে তারা কি আবর্জনা স্তূপে গিয়েছিল, কিন্তু তারা কোনো
কোনো উত্তর দেয় না। এরপর রিজাল বাড়ি ফিরে আসে। মা তাকে খেতে ডাকলে রিজাল মাকে বলে সে ভালো সন্তান হতে পারেনি বলে দুঃখিত। সে বলে সময় মতো ভালো ফল করে পড়াশোনা করতে চাই, যাতে মা ফিতরির মতো তার উপরও গর্ব করতে পারে। ছেলের কথা শুনে মা তাকে খেতে শুরু করতে বলেন আর নিজেও অদ্ভুতভাবে খেতে থাকেন। অন্যদিকে জ্যাকি নেশাগ্রস্ত অবস্থায় বমি করছিল। ঠিক তখনই মকমুর এসে শীষ দেয়। তারপর শীষ দিতে দিতে সে তাকে নির্মমভাবে মারতে শুরু করে। দৃশ্যটি এখানেই কেটে যায়। এরপর ফজরের আজান হলে আদ্রির দোকানে আসে। ঠিক তখনই সে একটি শব্দ শুনে ভয় পেয়ে যায়। হঠাৎ মকমুর একটি বড় রড নিয়ে আত্রির উপর আক্রমণ করে। এরপর সে আত্রির গলা চেপে ধরে এবং তার হাত থেকে চামচ ছিনিয়ে নিয়ে গলায় গেঁথে দেয়। তখনই ফিতরি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতরে একটি শব্দ শুনে জানালা দিয়ে উকি দেয় এবং দেখে কেউ আত্রিকে মারছে। ফিতরির চোখের সঙ্গে চোখ পড়তেই মকমুর সেখান থেকে পালিয়ে যায়। ফিতরি তখন দোকানের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে সাহায্যের জন্য আশেপাশে দৌড়ে যায়। সে চিৎকার করে বলে কেউ জ্ঞানী আত্রিকে মারছে আর লোকেদের কাছে দরজা খুলে সাহায্য চাই, কিন্তু কেউ দরজা খোলে না। শেষে ফিতরি মকমুরের কাছে গিয়ে বলে জ্ঞানী আত্রির দোকানে কেউ তাকে খুন করেছে। সে মকমুরকে দ্রুত তার সঙ্গে যেতে অনুরোধ করে। মকমুর তার সঙ্গে যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখে সেখানে কোনো রক্তাক্ত লাশ নেই, সবকিছুই স্বাভাবিক। এই সময় আত্রি দোকানে ঢোকে। ফিতরি ভয় পেয়ে যায়। তখন নিশা বলে সে আসলে জ্ঞানী আত্রি নয়। মকমুর যখন সেখান থেকে যেতে চায়, ফিতরি তাকে বোঝানোর চেষ্টা করে। ফিতরি দৃঢ়ভাবে বলে সে জ্ঞানী আত্রির গলায় ছুরি ঢুকতে দেখেছে এবং খুনি এখনো আশেপাশেই আছে। সে আফসোস করে বলে গ্রামবাসীরা কেন তার উপর বিশ্বাস করে না। মকমুর তাকে বলে এই গ্রামের মানুষ নিজের চোখের সামনে ভুল হতে দেখেও মুখ খোলে না, তাহলে যে জিনিস তারা দেখেইনি সেটা নিয়ে কি বলবে। সে ফিতরিকে চুপ থাকতে বলে, নইলে সবাই তাকে পাগল ভাববে। এতে ফিতরি হতাশ হয়ে ফিরে আসে। পরের দৃশ্যে ফিতরি রিজালকে বলে মায়ের আচরণ নিয়ে তার সন্দেহ হচ্ছে, কারণ মা বারবার একই খাবার রান্না করছেন। রিজালের ধারণা তিনি তাদের আসল মা নন। ঠিক তখনই মা এসে তাদের খেতে বলেন। এরপর দালিল মিস্টার গুন্টুরের অফিসে কিছু নথি জমা দিতে আসে। সেখানে তার এক অদ্ভুত সুগন্ধ লাগে এবং হাত লেগে পেনের স্ট্যান্ড পড়ে যায়। পেন তুলতে গিয়ে দালিল দেখতে পায় মিস্টার গুন্টুরের পা পচে গেছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ফিতি হতাশ হয়ে ফহমিকে জিজ্ঞেস করে জিনরা কি মানুষের রূপ নিতে পারে। উস্তাদ ব্যাখ্যা করেন প্রতিটি মানুষের সঙ্গে একটি করিন জিন জন্মায়, যা মানুষের মৃত্যুর পরেও তার রূপ নিতে পারে। ফিতরি জিজ্ঞেস করে মৃত মানুষের করিনকে দেখা কি সম্ভব। উস্তাদ বলেন এটা শুধু আল্লাহ জানেন, আর জিনেদের রহস্যের দুনিয়া মানুষের বোধের বাইরে। মানুষের কাজ শুধু আল্লাহর কাছে হেফাজত চাওয়া। স্কুলে বর্মা জয়াকে একা পেয়ে মারধর করে এবং অভিযোগ করার সত্যি কথা স্বীকার করতে বলে। এমনকি সে জয়ার মাথায় আবর্জনার ডিব্বা চেপে ধরে। জয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে দর্মাকে সতর্ক করে যে এবার পরের শিকার দর্মা নিজেই হবে। দর্মা জয়াকে মারার জন্য নিজের বন্ধুদের জয়াকে ধরে রাখতে বলে, কিন্তু কেউ দর্মার কথা শোনে না। উল্টো সবাই মিলে দর্মারই গলা চেপে ধরে। ঠিক তখনই রিজাল এসে দর্মাকে ওই বিভ্রম থেকে বের করে আনে। এদিকে ফিতরি আত্রির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে আত্রি অদ্ভুতভাবে একই কাপের মধ্যে বারবার চা ঢালছে। ফিতরি তখন নিশাকে ডাক দেয়, যে ভয় পেয়ে বসেছিল। ফিতরি দ্রুত উস্তাদের কাছে যায় এবং জানায় গত রাতে সে জ্ঞানী আত্রি, মিস্টার গুন্ডুর, শামীম এবং নিজের মাকে একই অদ্ভুত কাজ বারবার করতে দেখে। তাদের শরীরে পোকা ছিল এবং তাদের থেকে লাশ পচে যাওয়ার মতো ভয়ানক গন্ধ বেড়াচ্ছিল। ফিতরি এমন একটি দোয়া চাই যাতে বোঝা যায় তারা মানুষ নাকি করিন জিন। উস্তাদ তাকে কুরআনের একটি দোয়া লেখা কাগজ দেন এবং বলেন এটা পড়লে সত্য বেরিয়ে আসবে। ঠিক তখন উস্তাদের ছেলে বাহু আসে আর ফিতরি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে উস্তাদ নামাজ শেষ করলে সেখানে উপস্থিত নামাজিদের এক ভয়াবহ ও অসহহীন দুর্গন্ধ অনুভব করে। সবাই সেখান থেকে চলে যায়। পরে উস্তাদ পিছনে নিজের ছেলেকে দেখতে পায়। তিনি তার ছেলে বাহুয়ের মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। এরপর তিনি জোরে জোরে সূরা জিন পড়তে শুরু করে। তখন বাহুর মুখ ভয়ঙ্কর হয়ে যায় এবং হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। পর মুহূর্তে সে আবার তাদের সামনে এসে দাঁড়ায়। উস্তাদ ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং বাহুকে খুঁজতে থাকেন। সেখানে তিনি কারো উপস্থিতি টের পান। হঠাৎ পিছন থেকে মকমুর তার উপর আক্রমণ করে এবং দৃশ্যটি সেখানেই কেটে যায়। অন্যদিকে ফিতরি নামাজ শেষ করে দোয়া করার সময় ঘরের মধ্যে কোনো অশুভ আত্মার উপস্থিতি টের পায় এবং খুঁজে দেখে। ঠিক তখনই তার মা তাকে
খেতে ডাকতে শুরু করেন। ফিতরি তখন সুরাজিনের শুরুর দিকের আয়াতগুলো জোরে জোরে পড়তে থাকে। তখন মায়ের রূপ নেওয়া সেই অশুভ সত্তা ভয়ঙ্কর হয়ে বলে, ফিতরি এসো, খেতে বসো। ফিতরি করিন জিনের আসল রূপ দেখে পালাতে চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ ছিল। এই সময় রিজাল আসে এবং ভয়ে কাঁপতে থাকা ফিতরিকে দেখে। ফিতরি তাকে সব সত্যি বলে। বাইরে এসে ফিরতি আর রিজাল আলোচনা করতে থাকে। তারা সন্দেহ করে এসব অদ্ভুত ঘটনার সঙ্গে জয়ার কোনো সম্পর্ক আছে কিনা। রিজাল স্বীকার করে ফাহুরি আর জ্যাকিও স্কুলে অদ্ভুত আচরণ করছিল। তখন ফিরতি নিশ্চিত হয় সবকিছুই পেছনে জয়ার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গে জয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জয়ার বাড়িতে পৌঁছাতেই জয়া রিজালকে দেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করতে যায়। তখন ফিরতি বলে রিজাল ক্ষমা চাইতে এসেছে। রিজাল ক্ষমা চাইলে জয়া দরজা খুলে দেয়। ফিরতি জয়াকে জিজ্ঞেস করে মিস্টার গুন্টুর, জ্ঞানী আরতি, ওয়াইহু, জ্যাক, ফাহুরি, শামিম আর তার মায়ের কি হয়েছে? জয়া কি এ সম্পর্কে কিছু জানে? তখন জয়া নিজের মায়ের কথা বলে। ফিরতি জিজ্ঞেস করে সে কি ফিরাই তার মাকে দেখে। জয়া জানায় তার বাবা তার মাকে আবার বাড়িতে নিয়ে এসেছে। এরপর সে একটি তালাবদ্ধ ঘরের দিকে ইশারা করে বলে তার বাবা ও তার মা ওই ঘরেই থাকেন। ফিরতি ও রিজাল দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে দুজনেই আতঙ্কে জমে যায়। ফিরতি সেখানে নিজের মায়ের কালো জাদুর পুতুলটি হাতে তুলে নেয়। জয়া নিজের মাকে দেখে তার কাছে ছুটে যায়। ফিরতি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা আসলে অনেক আগেই মারা গেছেন। এখন যে আছেন সে কেবল তার মায়ের রূপ ধারণ করা করিন জিন। কিন্তু জয়া কিছুতেই তা মানতে চায় না। অবশেষে ফিরতি সুরাজিনের আয়াত পড়তে শুরু করে। আয়াত শেষ হতেই জয়ার মায়ের মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সেই করিন ফিরতির গলা চেপে ধরে। তখন রিজাল ফিরতিকে বাঁচানোর জন্য জয়ার মায়ের পুতুলটি আগুনে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেই করিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর রিজাল ফিরতির খোঁজ নিলে সে জানায় সে ঠিক আছে, কিন্তু জয়া তখনও নিজের মায়ের জন্য হাউমাউ করে কাঁদছিল। রিজাল ফিরতির হাত থেকে তাদের মায়ের নাম লেখা পুতুলটি নিয়ে বলে মা আর নেই, কিন্তু ফিরতির দৃঢ় বিশ্বাস ছিল তার মা এখনো ওই বাড়ির মধ্যেই কোথাও আছেন। রিজাল সব ঘটনার জন্য নিজেকেই দোষী মনে করতে থাকেন। ফিরতি তাকে সান্ত্বনা দিয়ে বলেন এতে তার কোনো দোষ নেই। তারপর তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরতি রিজালকে সব পুতুল সঙ্গে নিতে বলে এবং জয়াকেও তাদের সঙ্গে আসতে বলে। এদিকে মুকমুর অবশেষে ধর্মার বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। ধস্তাধস্তির সময় ধর্মা মুকমুরের মুখোশ খুলে ফেলে। তখন মুকমুর ফুলের টপ দিয়ে ধর্মাকে আঘাত করে এবং তার একটি আঙুল কেটে ফেলে। ধর্মা প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করলেও মুকমুর নির্মমভাবে তাকে হত্যা করে। ধর্মাকে মেরে তার আঙুল কাটার সময় ধর্মার বাবা সেখানে এসে পড়েন। মুকমুর পালাতে গেলে পথে জয়ার সঙ্গে তার দেখা হয়, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। জয়া বাবার কাছে ছুটে গেলে গ্রামের লোকেরা তাকে জোর করে সরিয়ে দেয়। রিজাল জয়াকে নিরাপদে রাখার চেষ্টা করে। রাগে ফেটে পড়ে মেয়র ঘোষণা করেন মুকমুর তার ছেলেকে হত্যা করেছে, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মুকমুর নিজেকে নির্দোষ দাবি করে বলে মেয়রের ছেলে অত্যন্ত নিকৃষ্ট মানুষ ছিল। সে আরো বলে জয়ার ওপর বছরের পর বছর সে নির্যাতন করত, তা থামানোর জন্য কেউ কোনো ব্যবস্থা নেয়নি। যখন ন্যায় বিচার শান্তিপূর্ণ পথে পাওয়া যায় না, তখন অহিংসতাই শেষ পথ হয়ে দাঁড়ায়। এমন সময় গ্রামবাসীরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। তখন মুকমুর মন্ত্র পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গেই চারদিক থেকে করিন জিনেরা হাজির হয়। আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা তাকে ছেড়ে দেয়। ফিরতি তখন মকমুরকে জিজ্ঞেস করে তার মায়ের অপরাধ কি ছিল। মকমুর বলে ফিরতির মা ছিলেন ভণ্ড, তিনি শুধু ভালো মানুষের অভিনয় করতেন, কিন্তু জয়ার উপর হওয়া অত্যাচার বন্ধ করার জন্য কখনোই কার্যকর কোনো পদক্ষেপ নেননি। শেষ মুহূর্তে ফিরতি আবার সুরাজিনের আয়াত পড়তে শুরু করে। এতে কনিনরা কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু মকমুর আবার মন্ত্র পড়তেই তারা আবার ফিরতির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন রিজাল নিজের বোনকে বাঁচাতে সব পুতুল আগুনে নিক্ষেপ করে। পুতুলগুলো পুড়ে যেতেই সব জিন একসঙ্গে অদৃশ্য হয়ে যায়। এরপর গ্রামবাসীরা আবার মকমুরকে ধরে নির্মমভাবে মারধর করতে থাকে এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তুতি নেয়। মকমুর নিজের ছেলে জয়াকে যেভাবেই হোক গ্রাম ছেড়ে পালিয়ে নিজের জীবন বাঁচাতে বলে। রিজাল ও ফিরতি জয়াকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। ফিরতি নিজের আগের ভয় আর কাপুরুষতার জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং জয়াকে বলে এই গ্রাম ছেড়ে
অনেক দূরে চলে যেতে। পরে পুলিশের তদন্তে জ্ঞানী আত্রি, উস্তাদ ফাহমি, ফাহরি, জ্যাক, ওয়াহি সহ নিহত সব গ্রামবাসীর মৃতদেহের আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা হয়। ফিতির মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়। সিনেমার শেষ দৃশ্যে রিজাল ফিতিকে জানায় সে সফলভাবে তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে। ভাইয়ের এই সাফল্যে ফিরতি ভীষণ গর্বিত হয় এবং আবেগ নিয়ে বলে, মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনিও তোমাকে নিয়ে খুব গর্ব করতেন। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখানো যায় জয়া মুখমুড়ের কবরের পাশে একা দাঁড়িয়ে আছে আর গল্পটি এখানেই শেষ হয়।